ভাইরাল রেপ্লিকেশন। ভাইরাল রেপ্লিকেশন মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি আপুর এএমআর, অ্যাটাচমেন্ট, তারপর হচ্ছে পেনিট্রেশন, তারপরে আনকোটিং, তারপর হচ্ছে আমাদের মেইন যে স্টেপগুলো, আর্লি ট্রান্সক্রিপশন, আর্লি ট্রান্সলেশন, দেন ভাইরাল জিনোমের রেপ্লিকেশন, দেন আমার লেট ফেসে আবার লেট ট্রান্সক্রিপশন, লেট ট্রান্সলেশন, তারপর হচ্ছে অ্যাসেম্বলি, ম্যাচুরেশন অ্যান্ড রিলিজ। ওকে, এখন এই যে পেনিট্রেশনের পরে, পেনিট্রেশন হওয়ার পরে যে ভাইরাসের যে আনকোটিংটা হয়, ওই আনকোটিং থেকে শুরু করে অ্যাসেম্বলির আগ পর্যন্ত ফেসটারে বলা হয় এক্লিভ ফেস, কারণ এই সময় আমরা ভাইরাসটা ডিটেক্ট করতে পারি না। ওকে, তাহলে ভাইরাল রেপ্লিকেশনের প্রথম শর্ত হচ্ছে যে ভাইরাস হচ্ছে অব্লিগেট ইন্টারসেলুলার, তার মানে ভাইরাসের রেপ্লিকেশনটা শুধুমাত্র কই হবে, হোস্ট সেলের ভিতরে। তারপরে এক্লিপ ফেসটা কি, এই যে আনকোটিং থেকে শুরু করে আমার অ্যাসেম্বলির আগ পর্যন্ত, তার মানে কি লেট ট্রান্সলেশন পর্যন্ত ফেসটারে বলা হয় এক্লিপ ফেস, যখন হচ্ছে ভাইরাসটা আমরা দেখতে পারি না, ডেমনস্ট্রেট হয় না। এখন দুই ধরনের ভাইরাস আছে, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস আর একটা হচ্ছে আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসের রেপ্লিকেশন হয় নিউক্লিয়াসে, আর আরএনএ ভাইরাসের রেপ্লিকেশন হয় হচ্ছে সাইটোপ্লাজমে। একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে পক্স ডিএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও পক্সের রেপ্লিকেশনটা হয় সাইটোপ্লাজমে, আর বাকি সব ডিএনএ ভাইরাসের রেপ্লিকেশন হয় নিউক্লিয়াসে। আরএনএ ভাইরাসের মধ্যে দুটা হচ্ছে আমার এক্সেপশন আছে, অর্থোমিক্সো আর রেট্রোভাইরাস। এদের রেপ্লিকেশনটাও হয় হচ্ছে এক্সেপশনালি। তারপর হচ্ছে আমার এখন মেইন স্টেপগুলো শুরু। প্রথম স্টেপটা কি ছিল, আপু, তার মানে কি এতে হচ্ছে অ্যাবজর্পশন বা অ্যাটাচমেন্ট। তো ডিফারেন্ট ভাইরাস ডিফারেন্টভাবে হচ্ছে অ্যাটাচ করে, যেমন ব্যাকটেরিওফাজ যেটা আছে তাদের তো অবশ্যই টেল আছে, আবার কারো কারো টেল নাই। তো ব্যাকটেরিওফাজগুলো টেল অথবা টেল প্লেট অথবা ফাইব্রিল অ্যাটাচ করার মাধ্যমে অ্যাটাচমেন্টটা হয়। আর অ্যানিম্যাল যে ভাইরাসগুলো আছে তারা হচ্ছে পুরা যে ভাইরাস পার্টিকেল বা ভিরিয়ন যেটা আছে, ভিরিয়নটা সরাসরি হচ্ছে অ্যাটাচ হয়ে যায়। আর অর্থ আর প্যারামিক্সো যে ভাইরাসগুলো আছে তারা হচ্ছে কি করে, রিসেপ্টরের সাথে তাদের যে মিউকোপ্রোটিনটা আছে ওটা অ্যাটাচ করার মাধ্যমে তারা হচ্ছে অ্যাটাচমেন্ট করে। অ্যাটাচমেন্ট শেষ, তারপর হচ্ছে পিতে পেনিট্রেশন। ব্যাকটেরিওফাজ কীভাবে পেনিট্রেট করে, লাইসিস করার মাধ্যমে। এনভেলপ ভাইরাসগুলো হয় এন্ডোসাইটোসিস অথবা ফিউশন করার মাধ্যমে করে। আর নেকেড ভাইরাসগুলো যেহেতু নেকেড, তার সাথে হচ্ছে মেমব্রেন যেখানে আছে সেই মেমব্রেনের মাধ্যমে পাস করে ফেলে, যেটা বলা হয় ট্রান্সলোকেশন। তাই নেকেড ভাইরাসগুলো মেমব্রেনটা জাস্ট হচ্ছে পাস থ্রু করে, এটা বলা হয় ট্রান্সলোকেশন। আর এনভেলপ ভাইরাস এন্ডোসাইটোসিস করতে পারে আর হচ্ছে ফিউশন করতে পারে। ফিউশন জিনিসটা কি, ভাইরাস হচ্ছে প্রথমে হোস্ট সেলের যে প্লাজমা মেমব্রেনটা আছে সেখানে ফিউজড হয়, তারপর হচ্ছে ভিতরে ঢোকে। তাহলে আপু, অ্যাটাচমেন্ট, পেনিট্রেশন শেষ, এখন হচ্ছে আমার আনকোটিং। যারা এনভেলপ ভাইরাস আছে তাদের তো একটা এনভেলপ আছে, ওই এনভেলপে তারা কি করে, কনফার্মেশন চেঞ্জ করে, তারপরে হচ্ছে ক্যাসিডটাও লস করে ফেলে। ওকে, আর যারা নেকেড ভাইরাস আছে ওইখানে হচ্ছে লাইসোজোম এবং এনজাইম যেগুলো আছে ওগুলো রিলিজ হয়, ফলে তাদের যে ভেহিকলগুলো আছে এবং প্রোটেক্টিভ যে কোডটা আছে সেটা হচ্ছে আমার রাপচার হয়ে যায়। ওকে, তাহলে আমার আপু শেষ, অ্যাটাচমেন্ট শেষ, তারপরে হচ্ছে আমার পেনিট্রেশনও শেষ, তারপরে আমার কি শেষ, আনকোটিংও শেষ। এখন আমার যেটা শুরু হবে সেটা কি, সেটা হচ্ছে আমার ওই ভাইরাল রেপ্লিকেশনের যে মেন ফেজগুলো। এখন আমার একটা ভাইরাসের রেপ্লিকেশন আমার কি দরকার, যে আমার যে নিউক্লিক অ্যাসিডটা আছে এই নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে আমার রেপ্লিকেশন হবে, আর হচ্ছে ভাইরাসের যে আবরণ বা ক্যাপসিড আছে সেটা তৈরি হবে। এখন ভাইরাসের রেপ্লিকেশন হওয়ার জন্য কিছু এনজাইম অবশ্যই লাগবে, যেমন পলিমারেজ এনজাইমগুলো। ওই এনজাইমগুলো তৈরি করে হচ্ছে ভাইরাল রেপ্লিকেশনের আগের যে ফেজটা সেটা হচ্ছে আর্লি ফেজ। তো আর্লি ফেজে কি তৈরি হয়, এনজাইম বা নিউ প্রোটিনগুলো তৈরি হয়। এখন প্রোটিন তো শুধুমাত্র ট্রান্সলেশনের মাধ্যমে মানে হইতে পারবে না, প্রথমে হচ্ছে ওটার জন্য ট্রান্সক্রিপশন হতে হবে। ট্রান্সক্রিপশনের ফলে যে এমআরএনএটা তৈরি হবে, ওই এমআরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিনটা তৈরি হবে। তার মানে রেপ্লিকেশনের আগে আমার একটা আর্লি ফেজ কাজ করবে, যে আর্লি ফেজে প্রথমে ট্রান্সক্রিপশন করে এমআরএনএ তৈরি করবে, যেটাকে আমরা বলবো আর্লি এমআরএনএ। এবং ওই আর্লি এমআরএনএ থেকে আমার এনজাইম বা নিউ প্রোটিনগুলো তৈরি হবে। ওকে, এখন তারপরে আমার ওই আর্লি ফেজে যে এনজাইমগুলো তৈরি হয়েছে ওই এনজাইমগুলো ইউজ করে আমি কি করবো, ভাইরাস যে জিনোমটা আছে ওটা হচ্ছে আমি রেপ্লিকেশন করে ফেলবো। রেপ্লিকেশন হওয়ার পরে আমার তো নিউক্লিক অ্যাসিডটা হয়ে গেছে, এখন কি আমার চারদিকে হচ্ছে ক্যাপসিডটা লাগবে। ক্যাপসিডটা তৈরি করবো হচ্ছে আমার লেট ফেজ। লেট ফেজে প্রথমে ট্রান্সলেশন করে লেট এমআরএনএ তৈরি করবে, ওই লেট এমআরএনএ থেকে স্ট্রাকচারাল প্রোটিন তৈরি করবে। ওকে, আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি যে রেপ্লিকেশনের আগে হবে কি আর্লি ফেজ, আর পরে হবে কি লেট ফেজটা। তো আর্লি ফেজে আমার যে টেমপ্লেট হিসেবে কাজ করবে সেটা কি, আমার যে প্যারেন্ট যে ভাইরাসটা ছিল ভাইরালের নিউক্লিক অ্যাসিডটা, ওইটারই তো কপি করে আমার হচ্ছে কি এনজাইমগুলো তৈরি করতেছে, তাই না, ওইটাতে কপি করে আমার এনজাইমগুলো তৈরি হবে। আর লেট ফেজে কি, অলরেডি আমার রেপ্লিকেশন হয়ে গেছে, তাহলে রেপ্লিকেটেড যে নিউক্লিক অ্যাসিডটা আছে ওইটারে আমি কপি করে কি তৈরি করবো, এখন স্ট্রাকচারাল প্রোটিনগুলো তৈরি করবো। এটা হচ্ছে আমার লেট ট্রান্সক্রিপশন এবং লেট ট্রান্সলেশন। তারপরে হচ্ছে আমার
প্রোটিনের কোয়ালিটিটা আর্লি ফেজ অনেক কম থাকবে, বাট লেট ফেজ অনেক বেড়ে যাবে, কারণ হচ্ছে আমার রেপ্লিকেশন হয়ে গেছে, তার মানে কি নিউক্লিক অ্যাসিড অনেক বেড়ে গেছে, এবং নিউক্লিক অ্যাসিড বেড়ে গেছে মানে কি আমার পরবর্তীতে এমআরএনএও বাড়বে, এমআরএনএ বাড়লে আমার প্রোটিনগুলো বাড়বে। অ্যান্ড আর্লি ফেজের মেন ফাংশনটা কি, যে আর্লি ফেজে হচ্ছে আমার রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো তৈরি করবে কি আর্লি ফেজটা। ওকে, আর লেট ফেজে কি হবে, আমার রেপ্লিকেশন অলরেডি ডান, আমার রেপ্লিকেটেড যে নিউক্লিক অ্যাসিডগুলো আছে ওগুলোর আমি ইউজ করে আমার লেট ট্রান্সক্রিপশন এবং লেট ট্রান্সলেশন করে আমি আমার ক্যাসিড প্রোটিনগুলো তৈরি করবো, যেটা দ্বারা আমি আবরণটা বা স্ট্রাকচারটা তৈরি করবো। ওকে, এখন রেপ্লিকেশন আমরা কি করতেছি, আমার একটা ভাইরাস আছে, ভাইরাসের মানে কি আছে, ভাইরাস হচ্ছে আমার নিউক্লিক অ্যাসিড আছে আর চারপাশে ক্যাপসিড আছে। আমি যখন রেপ্লিকেশন করে ভাইরাস তৈরি করব, ওই ভাইরাসগুলোর মধ্যে কি থাকতে হবে, একটা হচ্ছে আমার নিউক্লিক অ্যাসিড থাকতে হবে আর একটা হচ্ছে আমার প্রোটিন বা আবরণ বা ক্যাপসিড থাকতে হবে। ওকে, তাহলে আমি আমার অলরেডি সেলের ভিতরে কি ঢুকাইছি, পেনিট্রেশন করার পরে কিন্তু আনকোডিং করে যার সাথে আমার নিউক্লিক অ্যাসিডটা আছে বা জিনোমটা আছে, তাই না? এই জিনোম থেকে আমার কি করতে হবে, প্রোটিনও তৈরি করতে হবে, জিনোম থেকে আমার নিউক্লিক অ্যাসিডের সংখ্যাটা বৃদ্ধি করতে হবে, দুটার সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং তৈরি করতে হবে। ওকে, তারপরে আমার জাস্ট কি হবে, নিউক্লিক অ্যাসিড আর ক্যাপসিডটা অ্যাসেম্বলি হয়ে যাবে, তারপরে আমার ওই যে রিলিজ হবে, তাই না? এখন এই ক্ষেত্রে আমরা একদম ডিটেলসে পড়বো সবই, এই যে ডিটেলসে পড়বো সবই, তার আগে আমরা জাস্ট হচ্ছে কিছু সূত্র জানি যে আমার রেপ্লিকেশনের পরে অ্যাসেম্বলির আগে কি কি লাগবে। একটা হচ্ছে আমার নিউক্লিক অ্যাসিডটা লাগবে সংখ্যাবৃদ্ধি অবস্থায়, আর হচ্ছে সংখ্যাবৃদ্ধি অবস্থায় প্রোটিনটা লাগবে। এই যে প্রোটিনটা আমার তৈরি হইতেছে, এই প্রোটিনটা তৈরি হয় কি থেকে, একটা এমআরএনএ থেকে, এবং ভাইরাল রেপ্লিকেশনের ক্ষেত্রে এমআরএনএটাকে আমরা বলি হচ্ছে, যেটা এমআরএনএ হিসাবে কাজ করে সেটা হচ্ছে আমার পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ যেটা। ওকে, তার মানে আমি যতগুলো ভাইরাসই দেখতেছি সবারই প্রোটিন তৈরি করার জন্য কি আগে পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ তৈরি করতে হবে। ওই পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএটা আমার এমআরএনএ হিসেবে কাজ করবে, এবং ওই এমআরএনএ থেকে আমি সরাসরি কি ভাইরাল প্রোটিনটা তৈরি করতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমার প্রথম থাম্ব রুল, যে আমার ভাইরাল প্রোটিন তৈরি করার জন্য লাগবে কি পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, যেটা আমার এমআরএনএ হিসেবে কাজ করে ভাইরাল প্রোটিন তৈরি করবে। ওকে, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ধরো যে ডিএনএ ভাইরাস আছে, তাই না? ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে তো আমার এই যে কোনো ভাইরাসের ক্ষেত্রে আমার কি লাগবে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএটা পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ ভাইরাল প্রোটিন তৈরি করার জন্য। এখন ডিএনএ থেকে আমি কি তৈরি করতেছি, এখানে একটা আরএনএ তৈরি করতেছি। এর কারণে যে এখানে যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে কি ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, কারণ ডিএনএটাকে টেমপ্লেট করে অথবা ডিএনএটাকে রিড করে আমি আরএনএ তৈরি করতেছি। যাকে টেমপ্লেট করব সেটা ডিপেন্ডেন্ট, ডিএনএটাকে টেমপ্লেট করতেছে তাহলে কি ডিএনএ ডিপেন্ডেন্ট, আর তৈরি করতেছে কি আরএনএ, তাহলে কি আরএনএ পলিমারেজ। ওকে, আবার একটা হচ্ছে কি ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, এখানে ডিএনএটাকে আমি কি করতেছি টেমপ্লেট হিসেবে ইউজ করতেছি, এর কারণে কি ডিএনএ ডিপেন্ডেন্ট, আর আরএনএটা তৈরি করতেছে এর কারণে আরএনএ পলিমারেজ। যাকে টেমপ্লেট করব সেটা ডিপেন্ডেন্ট, আর যাকে তৈরি করব সেটা হচ্ছে কি তার পলিমারেজ। ওকে, এখানে আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে এই যে আমার যে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজটা আছে, এটা শুধুমাত্র ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটাকে কি করতে পারে, রেকগনাইজ করতে পারে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড থেকে পারে না। আমার ডিএনএ ভাইরাস দু ধরনের আছে, ডাবল স্ট্যান্ডার্ডও আছে সিঙ্গেল স্ট্যান্ডার্ডও আছে। তো যারা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আছে তাদের কিন্তু প্রথমে কি একটা ইন্টারমিডিয়েট ডাবল স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসতে হবে, তারপরে আমার শুধুমাত্র কি হতে পারবে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএটা তৈরি করতে পারবে এবং ভাইরাল প্রোটিনটা তৈরি করতে পারবে। ওকে, তো আমরা মনে রাখবো যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড যে ডিএনএটা আছে ওটা ট্রান্সক্রিপ্টেবল ফর্ম না, ওইটাকে আমার যে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ হচ্ছে ওইটাকে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ হচ্ছে ওকে রিড করতে পারবে না, রিড করে পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ তৈরি করতে পারবে না। ওকে, আচ্ছা এখন আমরা যদি ওভারভিউ আসি, আমাদের এই কয়টা ভাইরাস আছে আমরা এখন দেখবো যে ওদের ভাইরাল প্রোটিনটা কীভাবে তৈরি হয়। ওকে, ধরি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস কারা কারা আছে, অ্যাপোভা আছে, হারপিস, অ্যাডিনোপক্স। তো এই ডাবল স্ট্যান্ডার্ড যারা ডিএনএ ভাইরাস আছে ওইখান থেকে আমার কি লাগবে, ভাই আমাদের উদ্দেশ্য কি ভাইরাল প্রোটিন। তো ভাইরাল প্রোটিনের জন্য আমরা ভাইরাল প্রোটিনের লাইনটা কিন্তু আমাদের কমন সূত্র, যে ভাইরাল প্রোটিনের জন্য লাগবে কি এমআরএনএ, আর এমআরএনএ হিসেবে কাজ করবে কি পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ। তো এই পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ গুলো আমরা তৈরি করা শিখবো এখন। আমার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে, আমি তৈরি করবো কি পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ। মেনলি কি ডিএনএ থেকে আরএনএ তৈরি হতেছে, তার মানে কি ডিএনএটাকে কপি করে আরএনএ তৈরি করতেছে, তার মানে কি ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে আমি পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ তৈরি করবো, তার মানে কি ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ কাজ করবে। ওকে, তারপর হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ, এখন আমি বলছি যে সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ এখানেও কি হবে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, তার মানে এনজাইমটা কি লাগবে,
ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, মানে আমরা বলছিলাম যে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইমটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাসকে রিড করতে পারবে না। তার মানে কি এই জিনিসটা হবে না? তাহলে ও কীভাবে করে? প্রথমে এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড যে ডিএনএটা আছে ও হচ্ছে একটা ইন্টারমিডিয়েট ডাবল স্ট্যান্ডার্ড হবে। আর ডাবল স্ট্যান্ডার্ডটারে তো ইজিলি হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ রিড করে আরএনএ তৈরি করতে পারে, তাই না? তাহলে এটা মনে রাখতে হবে যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড যে ডিএনএটা আছে এটা ট্রান্সক্রিপ্টেবল ফর্মে না বা স্টেবল ফর্মে না। তো স্টেবল ফর্মে যেহেতু না, তার মানে কি ওর একটা স্টেবল ফর্ম তৈরি করতে হবে। সেই স্টেবল ফর্মটা কি? ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, কারণ ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ শুধুমাত্র ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকেই কপি করতে পারে। ওকে, তাহলে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ কি প্রথমে কি করবে? একটা ইন্টারমিডিয়েট ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করবে। এখন এখানে কি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হইতেছে, তার মানে কি ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। এখন এই ইন্টারমিডিয়েট ডাবল স্ট্যান্ডার্ড যে ডিএনএটা আছে ওইটাকে আমার কি ওটার উপরে ডাবল স্ট্যান্ডার্ড ওটার উপরে যদি আমার ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ কাজ করে তখন কি হবে? ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে। সিঙ্গেল স্ট্যান্ডার্ড আমি পাইলাম পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, যেটা হচ্ছে আরএনএ, যেটা হচ্ছে আমার এমআরএনএ হিসেবে কাজ করবে, আর এমআরএনএ পেলে আমি ভাইরাল প্রোটিন তৈরি করতে পারবো। ওকে, তারপর হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ইজিলি কি করতে পারবে? আরএনএ থেকে আবার একটা পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করবে, তার মানে কি আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ কাজ করবে। তারপরে হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ ভাইরাস নেগেটিভ সেন্স। তো নেগেটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাসের উপর যদি আমি একবার আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ ইউজ করি, আমরা জানি যে পলিমারেজ এনজাইমগুলো কি করে? কমপ্লিমেন্টারি তৈরি করে। তার মানে নেগেটিভ সেন্সটা যদি আমি হচ্ছে ইউজ করি, নেগেটিভ সেন্সের উপরে যদি আমি একবার আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ ইউজ করি, তাহলে কী হবে? পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ড আরএনএটা আমার তৈরি হয়ে যাবে। আর আমরা তো এটাই যাচ্ছিলাম, কারণ আমার পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ড আরএনএটাই তো আমার কি এমআরএনএ, যেটা থেকে আমি ভাইরাল প্রোটিন তৈরি করতে পারবো। ওকে, এখন যদি আমার ভাইরাল জিনোমটা হয় পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ, তাহলে কি হবে? আমি যদি এটা একবারে কাজ করাই তাহলে আমার কি নেগেটিভ তৈরি হবে। এই নেগেটিভটাতে আমি এমআরএন হিসেবে কাজ করতে পারবো না, তাহলে আমার ওর উপরে আবার কি আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ ইউজ করতে হবে। আবার ধরলাম যে সকল ভাইরাস হচ্ছে পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ আছে যাদের ভাইরাল যেমন যেমন হচ্ছে পিকর্না। ওকে, তো আমি যদি এই পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএর উপর একবার আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ কাজ করে, তাহলে কি পজিটিভটা কপি হয়ে একটা নেগেটিভ তৈরি হবে। নেগেটিভটা তার আমার এমআরএনএ না, তাহলে কি আবার আমার কি করতে হবে? নেগেটিভটা কপি করে একটা পজিটিভ তৈরি করতে হবে, আর পজিটিভটাই আমার এমআরএনএ, এমআরএনএ পেলে ভাইরাল প্রোটিন। ওকে, এখন হচ্ছে লাস্টেরটা, সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ রিভার্স ট্রান্সক্রিপ্টর, যেটা হচ্ছে আমরা রেট্রো ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পারি এইচআইভির ক্ষেত্রে। ওকে, এই ভাইরাসের একটা বিশেষ বৈশিষ্ট্য কি? এটার প্রথমে রিভার্স ট্রান্সক্রিপশন হবে। রিভার্স ট্রান্সক্রিপশন হলে কি হবে? প্রথমে এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএটা একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করবে। আবার আমাদের সেম ওই ভেজালটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে যদি আমরা প্রোটিন তৈরি করতে যাই, তাহলে কী করতে হবে? আমাদের এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে আমার সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করতে হবে, যেটা আমার ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ পারবে না, কারণ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ এটা ট্রান্সক্রিপ্টেবল ফর্মে নাই। তো ও কী করবে? ও হচ্ছে আমার একটা ইন্টারমিডিয়েট ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করবে। ওই ইন্টারমিডিয়েট ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে ইজিলি কী হইতে পারবে? পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, আরএনএ, যেটা আমার এমআরএনএ হিসেবে কাজ করবে, ভাইরাল প্রোটিন তৈরি করবে। শেষ। এখন আমরা ডিটেলসে দেখব। তাহলে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে আছে প্যাপোভা, অ্যাডিনো, হার্পিস, পক্স। ওকে, তাহলে আমাদের একটা উদ্দেশ্য থাকবে ভাইরাল প্রোটিন তৈরি করা, আর একটা হচ্ছে এই যে জিনোমটা আছে এই জিনোমটারে হুবহু কপি করে সংখ্যা বৃদ্ধি করা। তারপরে আমরা এই যে কি বেশি পরিমাণ যে আমার অনেকগুলো যে আমার জিনোম আছে এবং অনেকগুলো যে ক্যাপসিড আছে, এই ক্যাপসিডটার ভেতরে আমি হচ্ছে ডিএনএগুলোকে অ্যাসেম্বলি করে তারপরে ম্যাচুরেশন হওয়ার পরে রিলিজ করে দেবো। আমার ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হয়ে গেল, রেপ্লিকেশন হয়ে গেল। এখন তাহলে আমার কি আছে? ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএতে আমার কি হবে? আমার এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে ভাইরাল প্রোটিন তৈরি করবো। ভাইরাল প্রোটিন তৈরি করার জন্য আমার কি লাগবে? সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, তাই না? এখন ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটার উপরে আমি যদি সরাসরি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ ইউজ করলে কি হবে? এটার ভিতরে পজিটিভ আছে নেগেটিভ আছে, ও জাস্ট নেগেটিভটাকে কপি করে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করে ফেলবে, যেহেতু আমার এনজাইমটা হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আর আরএনএ পলিমারেজ। ওকে, আমার ভাইরাল প্রোটিন তৈরি হয়ে গেল। তারপরে কি? এই যে আমার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা আছে এটাই তো আমার জিনোম, তাহলে আমার এটাই আবার তৈরি করতে হবে। আমি ডিএনএ থেকেই ডিএনএ তৈরি করতেছি, তাহলে আমার এনজাইমটা কি লাগবে? ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। এক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুটোই কপি হবে, তাহলে পজিটিভটা কপি করার পরে পজিটিভ থেকে নেগেটিভ তৈরি হবে আর নেগেটিভ থেকে পজিটিভ তৈরি হবে, তাহলে আমার ডাবল স্ট্যান্ডার্ড পাই যাবো। তাহলে আমি ভাইরাল জিনোমও পাইছি, ভাইরাল প্রোটিনও পাইছি, অ্যাসেম্বলি করে শেষ। এখন সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ পারবো ভাইরাস। ওকে, এখন সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএর ক্ষেত্রে আমার উদ্দেশ্য কি? একটা হচ্ছে আমি ভাইরাল প্রোটিন তৈরি করবো, আবার এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএটা তৈরি করবো, আমি ভাইরাল জিনোমটার সংখ্যা বৃদ্ধি করবো। ওকে, এখন ভাইরাল প্রোটিন তৈরি করার জন্য আমার কি লাগবে? ভাইরাল প্রোটিন তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে
পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস, আরএনএ, তাই না? তো এখন এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে কিন্তু আমি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করতে পারবো না, কারণ আমার যে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইম সেটা কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ কে রেকগনাইজ করতে পারে না। তো এর কারণে কি করতে হবে, এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএটা প্রথমে একটা ইন্টারমিডিয়েট ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করবে। ওই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটার উপরে কাজ করে ইজিলি কিন্তু পজিটিভ সেন্স আরএনএ তৈরি করতে পারবো। আর পজিটিভ সেন্স আরএনএ মানেই ভাইরাল প্রোটিন হয়ে গেছে। আমার প্রোটিন করা শেষ। এখন কি করব, আমি জাস্ট হচ্ছে আমার জিনোমটার সংখ্যা বৃদ্ধি করব। জিনোমটার সংখ্যা বৃদ্ধি করার জন্য কি আমার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করাই আছে। এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটার আমি যদি জাস্ট উপর যদি আমি জাস্ট ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারটা তৈরি করি, মানে কাজ করে, তাহলে আমার কি হবে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়ে যাবে। ওকে, শেষ। তারপরে এই দুটো মিলে অ্যাসেম্বলি, ম্যাচুরেশন, রিলিজ। এখন যদি ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস হয়, সেম ভাইরাল প্রোটিন তৈরি করার জন্য আমার কি লাগবে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। এখন আমার তো ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ আছে, আমি জাস্ট সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করবো। তাই ডাবল স্ট্যান্ডার্ডের মধ্যে পজিটিভও আছে, নেগেটিভও আছে। আমি জাস্ট কি করব, আমি আমার নেগেটিভটাকে কপি করব, নেগেটিভটাকে কপি করলে পজিটিভটা তৈরি হবে। এখন এখানে কি আরএনএ থেকে আরএনএ তৈরি হইতেছে, তার মানে কি লাগবে, আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। আবার এটার আমার জাস্ট কি করতে হবে, সংখ্যা বৃদ্ধি করতে হবে। তাহলে কি, এটা থেকে আমি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা তৈরি করবো আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজের মাধ্যমে। এখন ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস হচ্ছে বাই আরএনএ, আরেকটা হচ্ছে রিও। ওকে, তারপর হচ্ছে নেগেটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। এটা দুটা কথা আমাদের মনে রাখতে হবে, যে নেগেটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ যতগুলো ভাইরাস আছে সবাই হচ্ছে আমাদের এনভেলপড ভাইরাস, এবং সবার সিমেট্রি হচ্ছে হেলিকাল। ওকে, তাহলে কারা কারা আছে, অর্থোমিক্সো, প্যারামিক্সো, র্যাবডো, অ্যারিনা, বুনিয়া। ওকে, এরা সবাই হচ্ছে কি নেগেটিভ সেন্স আরএনএ, তারপর হচ্ছে এনভেলপড এবং হেলিকাল। এখন নেগেটিভ সেন্স আরএনএ, আমি যদি একবার ওর উপরে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজটা ইউজ করি, তাহলে কি নেগেটিভটা কপি করে পজিটিভ তৈরি করবে। পজিটিভ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ মানেই ভাইরাল প্রোটিন, শেষ। তারপরে কি, আমার এটা আবার তৈরি করতে হবে। তাহলে একবার ওরে কপি করলে পজিটিভটা হবে, পজিটিভটা একবার কপি করলে নেগেটিভটা হবে। আমার ভাইরাল জিনোম সংখ্যা বৃদ্ধি হয়ে গেছে। অ্যাসেম্বলি, ম্যাচুরেশন, রিলিজ। তারপরে নেগেটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। পজিটিভ যদি তৈরি করতে চাই, তাহলে আমার অবশ্যই আগে নেগেটিভ তৈরি করতে হবে। পজিটিভ কপি করে নেগেটিভ, নেগেটিভ কপি করে পজিটিভ, পজিটিভ পাইলে আমার ভাইরাল প্রোটিন, শেষ। আর এই যে নেগেটিভটা আছে, নেগেটিভটা একবার কপি করলে আমার জিনোমটাও শেষ। তাহলে অ্যাসেম্বলি, ম্যাচুরেশন, রিলিজ। লাস্ট রেট্রোভাইরাসের যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ মানে প্রপার্টিটা আছে ওটা। তাহলে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ রিভার ট্রান্সক্রিপ্টেজ। রিভার ট্রান্সক্রিপ্টেজ মানে কি, প্রথমে হচ্ছে কি হবে, আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে। এখানে কি হয়েছে, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়েছে, তার মানে কি আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ কাজ করবে। আরএনএ থেকে ডিএনএ তৈরি হলে আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। এখন এখানে আমার কি তৈরি হয়েছে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হয়েছে। সেম প্রবলেম, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএটা আমার ট্রান্সক্রিপ্টেবল ফর্মে না। তাহলে কি, ট্রান্সক্রিপ্টেবল ফর্ম আসার জন্য কি করবে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএটা একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করবে। ওই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা আমার ইজিলি কি করতে পারবে, পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। আর পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ মানে আমার ভাইরাল প্রোটিন, শেষ। আর এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যেটা আছে ওটা থেকে আমার ইজিলি কি পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করতে পারবো, যেটা আমার ভাইরাল জিনোম ছিল। আমি জাস্ট তারপরে কি অ্যাসেম্বলি, ম্যাচুরেশন, রিলিজ। ওকে, এখন যদি আমি একটা এই আর্লি ডেটের একটা কথা বলি, সেটা হচ্ছে আমার যে ভাইরাল জিনোমটা ছিল, প্রথমে ওইটা টেমপ্লেট হিসেবে কাজ করে ওটার উপরে আর্লি ট্রান্সক্রিপশন হয়ে তৈরি করবে আর্লি এমআরএনএ। ওই আর্লি এমআরএনএর আর্লি ট্রান্সলেশন হয়ে তৈরি করবে আমার আর্লি প্রোটিন বা নিও প্রোটিন বা এনজাইমগুলো। ওই এনজাইমগুলো ইউজ করে আমি কী করবো, ভাইরাল রেপ্লিকেশন করে ভাইরালের জিনোমের সংখ্যাটা বৃদ্ধি করবো। ওকে, আর এরপরে এই ভাইরাল রেপ্লিকেশনের পরে যে রেপ্লিকেটেড আমার জিনোমগুলো আছে, ওগুলোর আমার অলরেডি কিন্তু সংখ্যা বৃদ্ধি হয়ে গেছে। ওই আমার রেপ্লিকেটেডগুলোরে আমি হচ্ছে টেমপ্লেট হিসেবে ইউজ করে কী করবো, লেট এমআরএনএ তৈরি করবো লেট ট্রান্সক্রিপশনের মাধ্যমে। তারপরে ওই লেট এমআরএনএর উপরে লেট ট্রান্সলেশন আমি ইউজ করলে আমার স্ট্রাকচারাল প্রোটিনগুলো তৈরি হবে, যেটা হচ্ছে আমার ভিডিওনের স্ট্রাকচার হিসেবে কাজ করবে। তাহলে আমার অলরেডি কী কী শেষ, অ্যাটাচমেন্ট শেষ, তারপরে পেনিট্রেশন শেষ, আনকটিং শেষ, তারপরে আমার রেপ্লিকেশনের যা যা ছিল ওগুলা শেষ, তাহলে আপোর শেষ। এখন আমার কি বাকি আছে, এএমআর বাকি আছে, অ্যাসেম্বলি, ম্যাচুরেশন এবং রিলিজ। তো অ্যাসেম্বলিতে কি হবে, আমরা যেরকম অ্যাটাচমেন্টে দেখছিলাম যে ব্যাকটেরিওফাজগুলো হচ্ছে টেল দ্বারা, তারপর অ্যানিমাল ভাইরাসটা পুরো ভিরিয়ন দ্বারা, তারপরে হচ্ছে আমার যে ইটা আছে
এরকম মানে ডিফারেন্ট ভাইরাসের ডিফারেন্ট অ্যাপ্রোচ ছিল, ওইরকম অ্যাসেম্বলিতেও ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে। ব্যাকটেরিওফাজগুলো অ্যাসেম্বলি কীভাবে হয়? ব্যাকটেরিওফাজে তো আমরা জানি যে হেড থাকে, টেল থাকে, ইকোসাইড্রাল হেড আর হেলিকাল হচ্ছে টেল থাকে, তাই না? তো ব্যাকটেরিওফাজে সব কিছু আগে প্রথমে কন্ডেন্স হয়, তারপরে একটা কম্প্যাক্ট মাস তৈরি করে, এবং তারপরে হচ্ছে আমার হেডের প্রোটিন যেটা আছে ওটা অ্যাসেম্বল হয়, তারপর হচ্ছে টেল প্রোটিন। ওকে, আর আরএনএ এবং ডিএনএটা সরাসরি হচ্ছে কী হয়, নিউক্লিক অ্যাসিড যেটা আমার থাকে, নিউক্লিক অ্যাসিড চারদিকে ক্যাপসিড প্রোটিনটা অ্যাসেম্বলি হয়, এর মাধ্যমে অ্যাসেম্বলি শেষ হয়। তারপর হচ্ছে রিলিজ আমরা জানি যে ব্যাকটেরিওফাজগুলার দুইটা যে আমার সাইকেল থাকে, লাইটিক সাইকেল এবং হচ্ছে লাইসোজেনিক, দুটারই কিন্তু রিলিজ হওয়ার স্টেপ একটা কমন, সেটা হচ্ছে কি লাইসিস করে বের হওয়া। কারণ আমরা জানি যে লাইসোজেনিক সাইকেলে যদি ব্যাকটেরিয়া ঢুকেও ব্যাকটেরিওফাজগুলা, তারপরেও কিন্তু যখন ওই ব্যাকটেরিয়ার মানে আমার নিউট্রিয়েন্টগুলো শেষ হয়ে গেছে বা ব্যাকটেরিয়াটা স্ট্রেস কন্ডিশনে আসছে, তখন কি লাইসোজেনিক সাইকেলটা লাইটিক সাইকেলে কনভার্ট হয়, এবং লাইটিক সাইকেল কনভার্ট হইলে লাইটিক সাইকেলের থেকে যে রিলিজটা হয় সেটা লাইসিসের মাধ্যমে হয়। তার মানে আলটিমেটলি ব্যাকটেরিওফাজ যেভাবেই থাকুক না কেন লাইসিসের মাধ্যমে রিলিজ হবে। আর এখানে আগে আসি যে নেকেড ভাইরাসগুলো লাইসিসের মাধ্যমে বের হয়, আর এনভেলপ ভাইরাসগুলো বার্ডিংয়ের মাধ্যমে বের হয়। কেন? কারণ আমরা জানি এনভেলপের 3টা লেয়ার থাকে, সেখানে যে মিডল লেয়ারটা আছে লিপিড বাই লেয়ারের যে লেয়ারটা ওটা হচ্ছে হোস্ট স্পেসিফিক। তার মানে কি, এটা হচ্ছে আমার হোস্ট সেল, ওইখানে এরকম করে বার্ডিং তৈরি করে এনভেলপ ভাইরাসগুলো। ওই একদম যে আউটার লেয়ার ওটা তো অবশ্যই ভাইরাসের লেয়ারটাই। তারপরে কি করে, এই যে আমার হোস্ট সেলটা ছিল, এই হোস্ট সেলে এরকম করে বার্ডিং তৈরি করে, এবং ভাইরাসটা যখন রিলিজ হয় তখন এই বার্ডিংয়ের লেয়ারটা আর একটা এনভেলপ তৈরি করে। এর কারণে এনভেলপ ভাইরাসগুলো সবসময় বার্ডিং করে বের হয়, এনভেলপ ভাইরাসগুলো সবসময় বার্ডিং করে বের হয়, আর নেকেড ভাইরাসগুলো লাইসিস করে। এখন পক্সও নর্মালি লাইসিস করে বের হবে, বাট যদি অনেক ক্ষেত্রে এরকম হয় যে পক্স হচ্ছে ওয়েট করে, ন্যাচারাল বা ফিজিক্যাল ডিসইন্টিগ্রেশনের জন্য ওয়েট করে, মানে সেলটা রাপচার না হওয়া পর্যন্ত পক্সটা হচ্ছে রিলিজ হয় না অনেক সময়। ওকে, এই হচ্ছে আমার রেপ্লিকেশন।